ঠিক আছে। মাহমুদুল হাসান, ক্যান ইউ হিয়ার মি? জি স্যার। ওকে, আচ্ছা, এখন এই জিনিসগুলি আমরা অলরেডি কতগুলি আলোচনার মধ্যে নিয়ে আসছি, কিন্তু এই আলোচনা মিউট করেন, আপনি বারবার আপনি আনমিউট চলে যাচ্ছে। কোনো না কোনো ভাবে কিন্তু আমাদের এই যে ক্যারেক্টারিস্টিক্স, সাপ্লাই এন্ড ডিমান্ড, মার্কেট ইকোনমিতে কিভাবে প্রভাবিত হয়, এইটা যে এভরিথিং হ্যাজ এ কস্ট। People chose for good reasons. হ্যাঁ, মানুষ একটা এর মধ্যে তার স্যাটিসফ্যাকশন থাকে, টেস্ট থাকে, তার ইত্যাদি ইত্যাদি বিষয় থাকে। তারপরে ইনসেন্টিভ ম্যাটার। সাপ্লাই এন্ড গুডস এর মধ্যে মানুষ কিন্তু অনেক সময় দেখা যায় প্রডিউসারকে গভর্নমেন্ট ইনসেন্টিভ দেয়, যেমন আমাদের আরএনজি সেক্টরকে ইনসেন্টিভ দিয়ে গভর্নমেন্ট চালায়। তারপরে ইনসেন্টিভের কারণে এখানে আমাদের জিডিপি বাড়ে বা আমাদের রিমিটেন্স ব্যালেন্স অফ পেমেন্টের ক্ষেত্রে আমাদের একটা ফেভারেবল কন্ডিশন তৈরি হয়। ফরেন মার্কেটে আমরা আমাদের ডলার ইনফ্লোটা বাড়াইতে পারি। আচ্ছা, তো এই স্লাইডটা আমি জাস্ট দেখার জন্যই আমি দিলাম। এটা অনেকগুলি বিষয় আছে, এগুলো আমরা বিভিন্ন সময় আলোচনা চলে আসবো। আচ্ছা, আরেকটা হলো এখানে পাবলিক গুডস এন্ড প্রাইভেট গুডস, সাপ্লাই এন্ড ডিমান্ড ফর গুডস ইন দ্য মার্কেট ইকোনমি। এখানে আমরা দুই ধরনের গুডস বা কমোডিটি বা সার্ভিস আমরা দেখতে পাই মার্কেটে ইকোনমিতে আসে। একটা হলো সরকারের পক্ষ থেকে, আর একটা হলো বেসরকারি সেক্টর থেকে। এখন সরকারি খাতের মধ্যে কিন্তু সমস্ত টাকা যে সরকারের বা সমস্ত অংশ যে সরকারের তা না, কিন্তু সরকারের অথবা সরকার যদি প্রাইভেট বরোয়িংস করেও মানুষের কল্যাণের জন্য কাজ করে, আলটিমেটলি এইটা কোনো লাভের জন্য করা হয় না, এটা সার্বিক কল্যাণের জন্য করা হয়। সার্বিক কল্যাণ বলতে আমরা যেটা বুঝি সেটা হলো, এখানে আমরা কি স্লাইড শোতে আসছি এখন? আচ্ছা, স্লাইড শোতে যাই। পাবলিক গুডস আর প্রাইভেট গুডস এর মধ্যে বেসিক ডিফারেন্স হচ্ছে আমাদের এক নম্বরে যে এখানে ডিফারেন্সটা দেখানো হচ্ছে। তো আমি যেটা বলছিলাম যে প্রাইভেট গুডস এবং পাবলিক গুডস এর মধ্যে আমরা ডিফারেন্সিয়েট করতে হয়। পাবলিক গুডসটাই মূলত আসলে এইটা সার্বিক কল্যাণের জন্য, আর প্রাইভেট গুডসটা হচ্ছে প্রাইভেট অথবা বিশেষ কোনো গোষ্ঠী বা ব্যক্তি যারা সংঘবদ্ধ হয়েছে, অথবা যারা ব্যবসা করছে, অথবা যারা এককভাবে ব্যবসা করছে, তার মুনাফা বা তার সারপ্লাস তৈরি করার জন্য ইনভেস্টমেন্ট। এখন পাবলিক গুডস এর মূল বিষয়টা হচ্ছে যে এইটা ডিভিজিবিলিটি, অর্থাৎ এটাকে প্রাইসিং গুডস এন্ড এক্সক্লুশন, যে এটাকে আমরা বিভক্ত করতে পারি না, ডিভিজিবিলিটি বিভক্ত করতে পারি না আমরা। যেমন রাস্তা করেছি, হ্যাঁ, এখান দিয়ে কিন্তু টোল সবাই দিচ্ছে, সবাই যাচ্ছে, সরকারি রাস্তাও টোল উঠাইতে পারে। আবার কিছু কিছু রাস্তা আছে কোনো টোলও নাই, কিছু নাই, কিন্তু সেখান দিয়ে সবাই যাচ্ছে, প্রধানমন্ত্রীও যেতে পারছে,
আর একটা গরিব লোক, ফকির, ভিক্ষুক অথবা বাইসাইকেলওয়ালা অথবা রিক্সা অথবা যে কেউ যেতে পারে। হ্যাঁ, এখানে কিন্তু এক্সক্লুশনের সুযোগ পাবলিক গুডস এর ক্ষেত্রে নাই, কিন্তু প্রাইভেট গুডস এর ক্ষেত্রে এক্সক্লুশনের সুযোগ আছে। আমাদের দেশে খুব একটা আছে কিনা আমি জানি না, বিদেশে অনেক জায়গায় আছে, লেখা আছে এই রাস্তাটি এক্সক্লুসিভলি ফর অমুক হাউজিং এর জন্য, এটা এখানে অ্যাক্সেস ইজ রেস্ট্রিক্টেড, মানে অন্যদেরকে আর ঢুকতে দিবে না, এবং সেখান দিয়ে ক্রস করে অন্যদিকে যাওয়াও যাবে না। যেমন আমি যেই এলাকায় থাকি এটার মাথা কিন্তু বন্ধ, অর্থাৎ এই রাস্তাটা দিয়ে কেউ ঢুকতে পারবে না। এই রাস্তাটা একটা পর্যায়ে গিয়ে শেষ হয়ে গেছে, এটা মানে ডিমার্কেট হয়ে গেছে, যেটা প্রাইভেট রোড, এটার মেনটেনেন্স এটা সমস্ত কিছু প্রাইভেট পার্সন করতে থাকে। আর একটা জিনিস হতে পারে যে প্রোডাক্ট ইনডিভিজিবিলিটি। প্রথমটা হলো যে এরকম বিভক্ত করা যাবে, বিভক্ত করে পাবলিকের জন্য একটা আর প্রাইভেটের জন্য একটা, এরকম মানে এখন সেটা ক্লাব হতে পারে, সেটা রাস্তা হতে পারে, সেটা অন্য যে কোনো ধরনের সুযোগ সুবিধা হতে পারে, ব্রিজ হতে পারে, ইত্যাদি ইত্যাদি। আর একটা হলো যে এনজয় উইদাউট ডিপ্রাইভ আদার্স, যে এখানে একেবারে মানে সবাই যে কেউ অ্যাক্সেস, যেমন রেডিও স্টেশন চালু করেছে সো দ্যাট ইউ ক্যান হিয়ার ইট। টেলিভিশন বাংলাদেশ বিটিভি এখন স্যাটেলাইট চ্যানেল ছাড়া অন্য চ্যানেলগুলি আমরা পেমেন্ট না করে বিটিভি যে কেউ দেখতে পারে। যদিও টিভির কথা বলা হচ্ছে এখানে, কিন্তু সরকারি চ্যানেলের কথা। আবার কিছু ফ্রি চ্যানেল কিছু কিছু দেশ ছেড়ে দিয়েছে উইদাউট এনি ফিজ। ডিফেন্স সার্ভিসেস, স্টিল লাইটিং, এটা এগুলি উদাহরণ দেওয়া হয়েছে এরকম। বাট দ্য প্রবলেম ইজ হাউ টু এনশিওর ভলেন্টারি পে। ফ্রি রাইডার্স প্রবলেম, এখানে বলা হচ্ছে যে অনেক সময় যে যেমন এয়ার পলিউশন, মেজার্স ফর এয়ার পলিউশন, যদি এটার দায় কে নিবে? এখানে তো ইটভাটাও আছে, তারপরে অন্য ধরনের কারখানাও থাকতে পারে, টেক্সটাইল মিল থাকতে পারে, প্লাস্টিক কারখানা থাকতে পারে, সিমেন্ট থাকতে পারে, এগুলি থেকে কিন্তু এয়ার পলিউশন হচ্ছে। এখন এরা কি ইচ্ছা করে নিজেরা এই সমস্ত বায়ু দূষণের জন্য ক্ষতিপূরণ দিবে বা এটার জন্য কন্ট্রিবিউট করবে, নাকি গভর্নমেন্ট তাদের উপরে ট্যাক্স বসাবে, নাকি তাদের উপরে এগুলি বসাইতে গিয়ে গভর্নমেন্টের উপরে আবার অন্য ধরনের চাপ সৃষ্টি হবে? কারণ এরা তো অনেক সময় ট্রেড অ্যাসোসিয়েশনের মাধ্যমে এরা প্রেসার ক্রিয়েট করে যে আমরা এগুলি দিলে আমাদের লাভ হবে না, আমরা এমনি বিদেশে রপ্তানি করে যে পয়সা পাই অথবা লোকাল মার্কেট, ডোমেস্টিক মার্কেটকে অ্যাড্রেস করি, আমরা মানুষকে এইসব জিনিস তৈরি করে খাওয়াই, আমরা এই দেশে ইট বানাইয়া দিচ্ছি বলেই তো এখানে কনস্ট্রাকশনের কাজটা কম পয়সায় মানুষ বিল্ডিং বানাইয়া কম টাকায় অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাট কিনে থাকতেছে। এরকম অনেক সময় অনেক সুযোগ কিন্তু নেয়। এই প্রবলেম গুলি কিন্তু গভর্নমেন্টকে ফেস করতে হয়, বিশেষ করে যেখানে ইনডিভিজিবিলিটি, যেখানে বিভাজনের কোনো সুযোগ নাই, অর্থাৎ গভর্নমেন্ট যেখানে এক্সক্লুসিভলি এই কাজগুলি গভর্নমেন্টের সুবিধা হিসাবে মানুষ মনে করে গভর্নমেন্ট এই দায়িত্ব দিবে, এটা গভর্নমেন্টে দিবে। এখন এই যে কোনো দেশে কিন্তু পলিউট্যান্টস পে একটা কথা আছে, যে ইনি বায়ু দূষণ করবেন, শব্দ দূষণ করবেন অথবা নদীর পানি দূষণ করবেন, তিনি সেটা দূষণের জন্য তার ইন্ডাস্ট্রির সাইজ অনুযায়ী, ইনভেস্টমেন্টের সাইজ অনুযায়ী ওনাকে পরিশোধ করতে হবে ট্যাক্স আকার। আমি কিছুদিন বছর খানিক আগে বেশ কিছু রিনাউন্ড ফ্যাক্টরি ভিজিট করতে গেছিলাম, ইন্সপেকশনে গেছি, আমার এডিশনাল আইজি ছিলাম তখন, আমি গেলাম তো কলকারখানা অধিদপ্তরে। তো যাইয়া দেখলাম যে তারা ইটিপি, এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট, যেটা আমরা বলি যে ইটিপির মাধ্যমে কিন্তু বর্জ্যগুলি, তরল বর্জ্যগুলিকে পরিশোধন করা হয়, পরিশোধন করে এখান থেকে রিসাইডিও বের করা হয় এবং তরলটা পরিশোধন করে এটা নদীতে বা পানিতে ফেলে দেওয়া হয়। বিশেষ করে ট্যানারি, তারপরে ওষুধ কারখানা, স্টিল মিল, তারপরে সিমেন্ট, এরকম অনেক টেক্সটাইল,
তারপরে গার্মেন্টস এর ইয়েতে আছে অনেক কারখানার মধ্যেও এই কম্পোজিট কারখানাগুলির মধ্যে এই সমস্ত বর্জ্য বের হয় এবং জুট মিলও আছে। তো এটিপির মাধ্যমে কিন্তু প্রচুর পরিমাণে এই পানিতে এবং সলিড ওয়েস্ট বের হয়, আবার বের হয়, লিকুইড বের হয়। এগুলিকেও ট্রিটমেন্ট করতে হয়। এগুলির জন্য ট্যাক্স ধার্য করা বাংলাদেশে এখনো সম্ভব হয়নি। তো দ্যাট ইজ এ প্রবলেম উইথ দা ইন্ডিভিজুয়ালিটি। এই যে সুযোগটা দেওয়া হচ্ছে কমন, এটার জন্য আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছে পাবলিক গুডস এর ক্ষেত্রে, কিন্তু প্রাইভেট গুডস ওয়ালারা এই সুযোগটা নিচ্ছে। এইখানে এই সমস্যাটা আছে। আর প্রাইভেট গুডস ইজ সাবজেক্ট টু প্রিন্সিপাল অফ এক্সক্লুশন। এটা স্বাভাবিক। এটা আমার গাড়ি আছে, সরকারি গাড়ি, কিন্তু ফ্যামিলির সবাই ব্যবহার করে, ও আত্মীয় স্বজন কেউ দেয়, মানে একটা কথার কথা আর কি। অথবা ট্রেন কিন্তু সবাই ব্যবহার করে, কিন্তু বাস তো সবাই ব্যবহার করতে পারে না। যারা পয়সা দিবে টিকিট, ট্রেনও সব যারা পয়সা দিবে তারা করে, কিন্তু ট্রেনের রেস্ট্রিকশন নাই, বাট বাসের রেস্ট্রিকশন আছে। এরকম যে এসি বাস অনেক ১,৫০০ ২,০০০ টাকা ভাড়া, সেক্ষেত্রে একটা গ্রুপ যাদের ইনকাম কম তারা এক্সক্লুডেড হয়ে যাচ্ছে। এরকম হতে পারে। মানে আমি এটা একটা মানে ক্রুড লেভেলের সে একটু আর একটু অ্যাডভান্স লেভেলের উদাহরণ দিলাম। তারপরে হচ্ছে পাবলিক এন্ড প্রাইভেট পার্টনারশিপ। এখানে কিন্তু কোনো কোনো সময় আমরা দেখি যে একটা হাসপাতাল বানানো হলো, হ্যাঁ, এখানে অনেক সময় পার্টনারশিপ থাকে, পিপিপি যেটা বলে, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। সেক্ষেত্রে কিন্তু পাবলিক গুডস হিসাবে এটা রিকগনাইজ করে, বাট যারা বেসরকারি ব্যক্তি তারা যে ইনভেস্টমেন্ট করে তাদের কিন্তু বিভিন্ন কনসেপ্টে বিওটি, বিল্ড, অপারেট এন্ড ট্রান্সফার, তো এরকম বিভিন্ন কনসেপ্ট ইউজ করা হয়। এটা তারা করবে, করার পরে এটা তারা অপারেট করবে, অপারেট করে তারা কিছু ইনকাম এখান থেকে নেবে, নেওয়ার পরে এটা ট্রান্সফার করবে। তো এইটা হাসপাতাল হতে পারে। যেমন আমরা নারায়ণগঞ্জ এবং গাজীপুরে দুটো হাসপাতাল করার জন্য পাবলিক প্রাইভেট পার্টনারশিপের চুক্তি করেছিলাম। সেখানে কথা হচ্ছিল যে 60% বেড তারা অকিউপাই করে রাখবে আর 40% আমাদেরকে দেবে। তার মানে হলো আমাদের যে 40% আমাদের যে গার্মেন্টস শ্রমিক বা অন্য শ্রমিকরা ওখানে ট্রিটমেন্ট পাবে, তাদের ক্ষেত্রে সিট ভাড়াও কম, তাদের ক্ষেত্রে ওপিডিতে কোনো ফি নেওয়া হবে না, বাট ইনডোরে যখন তারা থাকবে তখন তাদের জন্য 40% আসন রিজার্ভ রেখে দেওয়া হবে। তার মানে হচ্ছে ইট ইজ এ ওয়ান কাইন্ড অফ যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অনেক সময় যৌথভাবেও কোনো কোনো সার্ভিস বা প্রোডাক্টকে ভোগ করতে দেওয়া হয়। আর এখানে এই যে পার্টনারশিপের ক্ষেত্রে বলা হচ্ছে বোথ পাবলিক এন্ড প্রাইভেট সেক্টর মে অপারেট এফিশিয়েন্টলি। আবার এটাও বলা হচ্ছে প্রোডাক্ট ডিভিজিবিলিটি ইজ সাপোর্টেড বাই দ্য পলিটিক্যাল এন্ড সোশ্যাল অবজেক্টিভ অফ সোসাইটি। আমরা অনেক জায়গায় দেখি এখন ওই যে করে, এগুলি তোমরা আপনারা পরীক্ষায় কিন্তু উদাহরণ হিসেবে লিখতে পারেন যদি যেমন অনেক সময় এই যে ডায়াবেটিক সমিতি, বিভিন্ন জায়গায় দেখবেন যে সাইনবোর্ড লাগায় লেখা আছে ডায়াবেটিক সমিতি। এখানে গভর্নমেন্ট কিছু টাকা দেয়, আবার কিছু টাকা কিন্তু লোকাল পিপল তারা জায়গা দেয়, তারা নিজেরা কিছু টাকা দেয়, দিয়ে সেখানে একটা সমিতি করে একটা এর মতো করে, একটা সেন্টারের মতো করে, যেখানে ডায়াবেটিস টেস্ট করে ডাক্তার বসে কিছু সার্ভিস দিয়ে থাকে। আর এই ছাড়া এডিশনাল ক্যারেক্টারিস্টিক্স অফ পিওর পাবলিক এন্ড প্রাইভেট গুডস আর externalities, market or non-market effects, social marginal cost and average cost, impure public goods. এখন এখানে এগুলি অনেক সময় এই কনসেপ্টগুলি দরকার হয়, মানে অতিরিক্ত আর কি ধরনের হতে পারে যে এটা একদম আসলে পিওর পাবলিক গুডস না পিওর প্রাইভেট গুডস, এই ডিফারেন্সিয়েশনটা করা। পিওরলি যখন হবে তখন অটোমেটিক্যালি বুঝতে হবে
যে যেমন অবারিত কি আছে, আমাদের বাতাসটা কিন্তু একেবারেই আল্লাহ প্রদত্ত ফ্রি গুডস, ঠিক আছে, এটা আল্লাহ দিচ্ছে, সাগরের পানি। তো পিওর পাবলিক গুডস এর ক্ষেত্রেও অনেকটা এরকম যে আসলে পাবলিক গুডস এখানে একেবারে সম্পূর্ণরূপে এটা সরকার যেখান থেকে ফাইন্যান্স করুক, এটা উন্মুক্ত, একেবারে উন্মুক্ত সবার জন্য। এখানে কোনো সুযোগ নাই বাইতুল মুকাররমে নামাজ পড়তে গেলে অমুকের পড়তে নামাজ দেওয়া হবে, অমুকের নামাজ পড়তে দেওয়া হবে না, এরকম না। তো এখন এইগুলি কিন্তু আবার বলা হচ্ছে মার্কেট এন্ড নন মার্কেট ইফেক্টস এখানে আছে। এখানে কোনো কোনো সময় সরকার কিন্তু ইচ্ছা করলেও সব জায়গায় পিওর পাবলিক গুডস অফার করতে পারে না, কারণ মার্কেট ইকোনমিতে বেসরকারি উদ্যোক্তাকে সুযোগ করে দিতে হয়। সুযোগ করে দিতে হয় কেন সুযোগ করে দিতে হয়? কারণ গভর্নমেন্ট কিন্তু কিছু কিছু জায়গায়, যেমন এখন পিসিবি পণ্য কিনে মার্কেট নিয়ন্ত্রণ করে, কিন্তু এটা সারা বছর বা সব পণ্যের ক্ষেত্রে সরকার করা সম্ভব না। করতে গেলে কিন্তু সরকার বিপদে পড়বে, কারণ সরকার আসলে বাণিজ্য করার জন্য না, অথবা বাণিজ্যিক কাজে সরকার তার এই ট্যাক্সের টাকা উঠাইয়া ইনভেস্টমেন্ট করার জন্য না, এটা প্রাইভেট সেক্টরকে ছেড়ে দিতে হবে। তবে কিছু কিছু জায়গা আছে যে পিওর পাবলিক গুডস সাথে প্রাইভেট গুডস এর একটা সমন্বয় করা হয়। যেমন এখন যদি আমরা বলি সিএসআর, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির আওতায় দেখা গেল যে সরকার কিছু কিছু কোম্পানির কাছ থেকে, বা এটা কোম্পানির কাছ থেকে, এটা প্রায় ব্যাংকিং প্রতিষ্ঠান বিভিন্ন ইয়ে থেকে এখন একটা অংশ বা ইয়ে করে দিয়েছে, আইনি করে দিয়েছে যে সিএসআর খাতে এত টাকা ব্যয় করতে হবে এবং সিএসআর খাতে এত টাকা, লভ্যাংশের এত টাকা রাখতে হবে। এবং এটা শ্রমিক কর্মচারীর কল্যাণে আছে, আবার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে বা রেজিস্টার্ড অর্গানাইজেশনে এই দান অনুদানগুলি দেওয়ার বিধান আছে। তার মানে হচ্ছে সোসাইটি হ্যাজ ডিমান্ড টু শেয়ার দ্য প্রফিটস ফ্রম দ্য প্রাইভেট কোম্পানি। সুতরাং এই ক্ষেত্রে কি করতে হবে? আরেকটা হলো ইমপিওর পাবলিক গুডস। এইটা হলো যে আসলে মূলত এই ধরনের যখন হবে তখন হলো যে এইটা মানে যেমন আমরা টিসিবির কথা যদি বলি যে এটা কিন্তু পিওর পাবলিক গুডস না, এটা এখানে কিন্তু মূল্য দিতে হয়, এখানে সবাই কিনতে পারে, কম মূল্যে কিনতে পারে, কিন্তু এখানে কিছু মূল্য পরিশোধ করতে হয়। বা এখানে ইমপিওর পাবলিক গুডস এর মধ্যে যদি আমরা ইউনিভার্সিটির কথা বলি, যে এটা পাবলিক ইউনিভার্সিটি বলি বা পাবলিক স্কুল বলি, কিন্তু এখানে এটা পুরোপুরি পাবলিক, যে কেউ ভর্তি হতে পারে না, এখানে কিন্তু একটা ক্রাইটেরিয়া থাকে। তো সেই ক্ষেত্রে এটা ইনক্লুড শব্দ অর্থ নেগেটিভ অর্থ না, এটা হলো যে অপরচুনিটি রেস্ট্রিক্টেড থাকে। আচ্ছা, এখন আমরা যদি যে সমস্ত গুডস এন্ড সার্ভিসেস গুলি আমরা দিয়ে থাকি, টাইপস অফ গুডস এন্ড সার্ভিসেস, এখানে পাবলিক গুডস, প্রাইভেট গুডস, পিওর পাবলিক গুডস, কোয়াসি পাবলিক গুডস, মেরিট গুডস, এগুলি আপনারা যদি গুগল সার্চ দেন আপনারা এগুলি সংজ্ঞাগুলি পেয়ে যাবেন। আমি এত ডিটেলসে যাব না, ওখান থেকে আপনারা নিয়ে নিতে পারবেন, অথবা এটা যদি পরে আমরা স্লাইডে থাকে আমরা দেখে নেব। এখন এখানে পাবলিক ফাইন্যান্স স্পেয়ার, অর্থাৎ পাবলিক ফাইন্যান্সটা কোন কোন এরিয়াতে আসলে হয়ে থাকে, কোন কোন এরিয়াতে সরকারের ইকোনমি ইনভেস্টমেন্ট গুলি হবে, বা সরকার কোন কোন জায়গাতে ইন্টারফেয়ার করবে ফর ডেভেলপমেন্ট, ফর ইনভেস্টমেন্ট ইত্যাদি। এখানে মডার্ন ইকোনমি ইজ মানি ইকোনমি, দ্যার ইজ এ ইনক্রিজিং ট্রেন্ড অফ গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। এখন এখানে বলা হচ্ছে যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী থেকে শুরু করে সকল শ্রেণীর জনগোষ্ঠীর জন্য, বিশেষ করে এসডিজিতে যেটা বলা আছে, নো ওয়ান লিভিং বিহাইন্ড, কেউই পেছনে পড়ে থাকবে না, সবাইকে নিয়ে আসতে হবে। জিডিপি গ্রোথ হচ্ছে, এটার বেনিফিটটা সবাইকে দিতে হবে। হ্যাঁ, বড় বড় কোম্পানি অনেক টাকা লাভ করতেছে, লাভের উপরে সরকারের যে কর্পোরেট ট্যাক্সটা, সে ট্যাক্সটা সঠিকভাবে আদায় করতে হবে। সিএসআর এর টাকাটা তারা খরচ করে কিনা, এইটার উপরে ওভারসাইট বডি যারা থাকে তাদেরকে দায়িত্ব দিবে, সেটা দেখবে তারা আসলে সিএসআর এর নামে এই টাকাগুলো সঠিকভাবে ব্যয় করছে কিনা। আমরা
সরকার কমার্স মিনিস্ট্রি থেকে এবং এনবিআর থেকে প্লাস মিনিস্ট্রি অফ এমপ্লয়মেন্ট থেকে 3টে পুরস্কার দেয়। কমার্স মিনিস্ট্রি থেকে দেয় সিআইপি, কমার্শিয়ালি ইম্পর্টেন্ট পার্সন। এনবিআর থেকে দেওয়া হয় হাইয়েস্ট ট্যাক্স পেয়ার। তারপরে ইয়ে থেকে শ্রম মন্ত্রণালয় থেকে, কর্মসংস্থান ও শ্রম মন্ত্রণালয় থেকে দেওয়া হয় যে অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথে যারা ভালো করেছে, মানে যারা ওয়ার্কারদের হেলথ বেনিফিট দেখেছে, যারা ওয়ার্কারদের বিভিন্ন দাবি দেওয়া বা তাদের বোনাস অথবা তাদের ছুটি সেটা এইসব জিনিসগুলি অর্থাৎ কর্মপরিবেশ যারা ভালো রেখেছে তাদের উপরে করা, এবং সিএসআর এর একটা অংশ বা মুনাফার একটা অংশ কিন্তু সেখানে তারা বর্ধন করতে হয় কর্মচারীদের কাছে ইনসেন্টিভ হিসাবে। তো এই জিনিসগুলি কিন্তু ই করতে হয়, গভর্নমেন্টকে দেখতে হয়। কারণ হলো যে গভর্নমেন্টের এখন এই যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী থেকে শুরু করে সকল শ্রেণীর জনগণের জন্য পাবলিক ফাইন্যান্সের স্পেয়ারটা আসলে থাকে। যেমন পদ্মা সেতু তো কখনোই চায়না টাকা দিয়েছে, ঠিক আছে, এটা মেগা প্রজেক্ট, বাট আলটিমেটলি বার্ডেনটা হচ্ছে জনগণের। বার্ডেনটা জনগণের কেন? কারণ গভর্নমেন্ট তো আর নিজে ব্যবসা করে না, এই টাকাটা তো কোনো না কোনো ভাবে আমাদেরকে পরিশোধ করতে হবে ইনস্টলমেন্ট বেসিসে। একটা সুদের বিনিময়ে আমরা এই টাকাটা পেয়েছি, আমরা সুদ সহ আসল হয়তো দীর্ঘমেয়াদে পরিশোধ করব। সেই পরিশোধিত অর্থটা আমাদের যে ইন্টারনাল ভ্যাট, ট্যাক্স এবং ফিস, আমার যে করি আমি যত টিকিট কাটি ট্রেনে, যত জায়গা থেকে আমার ইনকাম আসে, টেলিফোনের ফি দিই বা টেলিফোনের ভ্যাট কাটা হয়, সমস্ত কিছু কিন্তু এখান থেকে পরিশোধ জমা হয়ে এগুলি পরিশোধ করা। এবং এই পরিশোধ করার জন্য গভর্নমেন্টের আসলে যে তহবিলটা আছে, যেটাকে আমরা বলি গভর্নমেন্টের হাতে আসলে 2টা তহবিল। একটা হলো কনসলিডেটেড ফান্ড, এটাকে প্রজাতন্ত্রের সংযুক্ত তহবিল বলা হয়। কনসলিডেটেড ফান্ড আপনারা নোট করতে পারেন, কনসলিডেটেড বা সংযুক্ত তহবিল। আরেকটা হচ্ছে পাবলিক অ্যাকাউন্ট অফ দ্য রিপাবলিক। এই 2টা তহবিল কিন্তু সরকারের কাছে। মূলত একদম মোটা দাগে সরকারের আসলে 2 ধরনের তহবিল। সরকারের যে বাংলাদেশ ব্যাংকে টাকাটা সরকারের পক্ষে বাংলাদেশ ব্যাংক এই হিসাব নিকাশ রাখে বা টাকার যোগান দেয়, এই 2টা তহবিলে টাকাটা থাকে। একটা হলো সংযুক্ত তহবিল, আর একটা হলো প্রজাতন্ত্রের হিসাব। সংযুক্ত তহবিলের টাকাটা কিন্তু যত রকমের ট্যাক্স, ভ্যাট বিদেশ থেকে আনে, ব্যাংক থেকে লোন নেয়, তারপরে বিদেশ থেকে একেবারে বিনা সুদে সাহায্য পায়, এটা টাকা বা ডলারে পাক অথবা অন্য কোনো পণ্য আকারে পাক অথবা যেভাবে পাক না কেন, এগুলি সবই সংযুক্ত তহবিলে যায়। আর যেটা প্রজাতন্ত্রের হিসাব, ওইটার মালিক কিন্তু সরকার না, বাট এই তহবিলটা সরকার সংরক্ষণ করে। এটা কিরকম? এটা হচ্ছে যত লোক চাকরি করে গভর্নমেন্ট এবং সেমি গভর্নমেন্ট বা অটোনোমাস বডিতে, তাদের যে প্রভিডেন্ট ফান্ডের টাকা অর্থাৎ ভবিষ্যৎ তহবিলের টাকাটা কিন্তু সেখানে থাকে, এবং সরকার এই টাকাটার উপরে সুদ দেয়। সুদের বিনিময়ে সরকার কি করে? সরকার এখান থেকে একটা অংশ এই পাবলিক ইন্টারেস্টে বা যে সমস্ত পাবলিক প্রজেক্ট আছে এখানে খরচ করতে পারে। তো সেই জায়গাটায় আবার এই টাকা ফেরত দিতে হয় গভর্নমেন্টকে, সুদ সহ এই টাকাটা ফেরত দিতে হয়। কারণ এই টাকাটা হচ্ছে, আমি যেমন আমার এখন জিপিএফ ফান্ডে আমার যে টাকাটা জমা হয়েছে, ফর এক্সাম্পল 50 লাখ টাকা জমা হয়েছে, আমি তো 50 লাখ টাকা এখনো উঠাই নাই। তো 50 লাখ টাকার তো সরকার এরকম আরো অনেক লোকে কিন্তু সবাই একসাথে রিটায়ারমেন্টে যায় না, একই দিনে যায় না, যার কারণে এই টাকাগুলি একটা অংশ সরকার কিন্তু বাজেট করার সময় ওখান থেকে নিয়ে নেয়, অথবা সরকারের যখন শর্ট পরে সংযুক্ত তহবিলে ট্যাক্স আকারে অনেক টাকা উঠাইতে পারে না, শর্টেজ পরে যা প্রজেকশন করে তার চেয়ে কম টাকা উঠে, ভ্যাটও ওই পরিমাণে উঠে না, তখন সরকার এখান থেকে টাকাটা নেয়। তো সরকার এই প্রজাতন্ত্রের হিসাবের মালিক কিন্তু সরকার না, এটা হলো ট্রাস্ট হিসাবে, অর্থাৎ একটা ট্রাস্ট হিসাবে গভর্নমেন্ট এটা রাখে। তারপরে এই 2টা তহবিল, এছাড়া কিন্তু সরকারের আর কোনো তহবিল নাই, এটা মনে রাখতে হবে। এই 2টা তহবিল থেকেই সরকার করে। আর সংযুক্ত তহবিলে এই যে সোনালী ব্যাংক থেকে ধার নেয়, বেসরকারি ব্যাংক থেকে ধার নেয়,
চায়না থেকে নেয়, ইন্ডিয়া থেকে নেয়, আমেরিকা থেকে নেয়, জাপান থেকে নেয়, জাইকা থেকে নেয়, এসএসবিসি থেকে নেয়, যত জায়গা থেকে নেয় সমস্ত কিছু কিন্তু সংযুক্ত তহবিলে যায়। হ্যাঁ, ইভেন এই যে পৃথিবীর বিক্রি করা পণ্যের দাম এটাও কিন্তু সংযুক্ত তহবিলে চলে যায়। হ্যাঁ, আমরা এই যত সংযুক্ত তহবিল আর কিন্তু প্রজাতন্ত্রের হিসাব, প্রজাতন্ত্রের হিসাবের মালিক কিন্তু সরকার না, এটা হচ্ছে যারা বেনিফিশিয়ারি টাকা জমা রাখছে তারা এটার উপরে সুদ পায়। আমরা কিন্তু এখন সরকারি কর্মচারীরা একটা বেনিফিটের মধ্যে আছি, আমরা ডাবল ডিজিটে 11 মানে প্রায় 12% মতো সুদ পাই। বাংলাদেশে কোথাও কিন্তু কোনো ব্যাংক এখন 12% সুদ দেয় না। 13% স্যার। হ্যাঁ, 13%। 13%, হ্যাঁ 13%, 12 না, 12 প্রস্তাব ছিল, যাই হোক এটা এখনো 13ই আছে, এটা হয়তো 12 করতে পারে সম্ভাবনা। তো এরকম তার মানে হচ্ছে যে গভর্নমেন্টের যারা চাকরি করে বা সেমি অটোনোমাস বডিতে যারা চাকরি করে তারা আবার দুই রকম পায়। তারা হলো কন্ট্রিবিউটরি, কেউ আছে নিজেও দেয় 10%, আবার ওই প্রতিষ্ঠানও 10% দেয়। এটাকে আমরা এখন চিন্তা করছি বেসরকারি পর্যায়ে করা যায় কিনা, অর্থাৎ বেসরকারি প্রতিষ্ঠানগুলির ক্ষেত্রেও এমনি চালু আছে, বেসরকারি প্রতিষ্ঠানগুলি নিজেরা মেনটেন করে কেউ, আবার কেউ কোনো মানে প্রভিডেন্ট ফান্ডের জন্য কোনো টাকা দেয় না, সাকুল্য বেতন একটা ধরে যে কনসোলিডেটেড আপনাকে এত লাখ টাকা বেতন বা এত হাজার টাকা বেতন দেওয়া হবে, আপনি আগামীকাল থেকে যদি অফিসে আসতে না বলে তাহলে আপনার আগামীকাল যদি 1 তারিখ হয় তাহলে আপনার আর কোনো পাওনা দেওয়া নাই, আপনি বাস মুক্ত, আমিও মুক্ত। তো এটা আমরা এখন চিন্তা করছি যে এটা বেসরকারি পর্যায়ে এই প্রতিষ্ঠানগুলিতে জব সিকিউরিটি এবং সহ কিভাবে করা যায়, চালু করা যায়, যে প্রভিডেন্ট ফান্ড যদি সে চলে যায় তাহলে তার এই টাকাটা উঠে নিয়ে যাবে। আমি 1989 সালে আমার তো মাস্টার্স 86 সালে ছিল, তো আমি যখন চাকরিতে ঢুকলাম তখন প্রথম আমি 2-3টা কোম্পানির পরে একটা ভালো ইন্স্যুরেন্স কোম্পানি, যেটা এখন এশিয়ান ইন্স্যুরেন্স কোম্পানি, খুব লাভজনক, ওখানে ইন্টারনাল অডিট সেলের হেড হিসেবে ঢুকলাম। ওখানে আমার টাকা জমা হলো। তো আমি যেহেতু সিভিল সার্ভিসে জয়েন করলাম, তখন আমাকে জয়েন করার আগে এমডি সাহেব বললো যে আমরা তো নর্মালি 2 বছর না হলে আমরা দেই না, টাকাগুলি ফেরত দেই না, কিন্তু আপনার টাকা আমরা খুশি হইয়া আপনাকে ফেরত দিচ্ছি এবং আমাদের অংশ সহ দিচ্ছি, কারণ আপনার সার্ভিস রেকর্ডটা আমাদের কাছে অত্যন্ত সন্তোষজনক ছিল এবং আপনি কোম্পানির জন্য কন্ট্রিবিউট করেন। এইটা কোম্পানি বেরি করে। এখন এই যে জায়গাটা আসলে গভর্নমেন্টকে ইন্টারফেয়ার করা উচিত, কারণ হলো জব মার্কেটে অনেকেই কিন্তু এই যে কোভিড এর কারণে জব লস করেছে, তাদের বেতন কমায় দেওয়া হয়েছে, এটা নানান রকম সমস্যা। সুতরাং কখনোই যদি কোন রকমের এরকম ইকোনমিক, আমরা আসবো ট্রেড সাইকেল বা ইকোনমিক সাইকেল নিয়ে যখন কথা বলবো, রিসেশন বা যদি আমাদের ডিপ্রেশন তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে কর্মচারীদেরকে সেফ গার্ড হিসাবে ইকোনমিকে রক্ষা করার জন্য, কারণ মানুষের হাতে তো টাকা দিতে হবে। কত লোক সরকারি চাকরি করে? 10 লাখ। আর বাকি যে এই যে 40 লাখ তো খালি গার্মেন্টস শ্রমিকরাই গার্মেন্টস চাকরি করে, শ্রমিক। তো কাজেই বেসরকারি খাত একটা বড় সেক্টর, সেখানে যদি আমরা এরকম একটা প্রভিডেন্ট ফান্ড চালু করতে পারি এবং সেই টাকাটা যদি ন্যাশনাল একটা এক্সচেকারে জমা হয় এবং তারা যদি সেখান থেকে ইন্টারেস্টটা পায়, তাহলে গভর্নমেন্ট কিন্তু বাহির থেকে অনেক সময় লোন না নিয়ে এনেও এখানে এই টাকাটা গভর্নমেন্ট কাজে লাগাতে পারে এবং এট দ্য সেম টাইম যারা ওই টাকাটা জমা রাখবে তারাও বেনিফিটেড হবে। এবং কোম্পানির ক্ষেত্রে এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে গেলে সে ওখান থেকে প্রভিডেন্ট ফান্ডের স্লিপ নিয়ে যাবে, ওখানে জয়েন করলে সেখানে আবার এটা ইন্ট্রোডিউস হয়ে যাবে। যাই হোক, এটা আমি এমনি সাইড লাইন থেকে কথাটা বললাম, এটা এখন এখানে বলা হচ্ছে গভর্নমেন্ট বরোয়িং ফ্রম প্রাইভেট ব্যাংক। এখানে আসলে সুবিধা অসুবিধা কি, এটা তো আমরা জানি যে আসলে প্রাইভেট বরোয়িংটা কেন হয়। প্রাইভেট বরোয়িংটা গভর্নমেন্ট করে ডেফিসিট বাজেট, আমরা আমাদের সিলেবাসের মধ্যে আছে ডেফিসিট বাজেটের কথা আছে। ডেফিসিট বাজেটটা হলো আমার ইনকাম হলো 2.5 লাখ, ধরে নিলাম 3 লাখ টাকা, ঠিক আছে, 3 লাখ কোটি টাকা। এখন আমি 5 লাখ কোটি টাকার বাজেট করলাম, আমার শর্টেজ কত আছে?
2,00,000 কোটি টাকা। 2 লাখ কোটি টাকা। এখন এই 2 লাখ কোটি টাকার মধ্যে আমি ধরে নিলাম বিদেশিরা আমাদেরকে লোন দেবে 50,000 কোটি টাকা। 50,000 কোটি টাকা দিলে আমার আরো 1,50,000 কোটি টাকা শর্টেজ থাকে। এই 1,50,000 কোটি টাকার মধ্যে আমি ধরে নিলাম প্রজাতন্ত্রের হিসাব থেকে আমি কিছু টাকা নেব, আর বাকি টাকাটা কিন্তু আমি লোকাল বরোয়িংস এ যাব। লোকাল বরোয়িংস মানে লোকাল ব্যাংক থেকে আমি এগুলি বরোয়িংস করবো। আমি লোকাল যে কমার্শিয়াল ব্যাংক আছে, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে আমি এটা নেব, অথবা গভর্নমেন্ট মনিটারি পলিসি চেঞ্জ করতে পারে, বা গভর্নমেন্ট কি করতে পারে, যেমন যে সমস্ত ব্যাংকগুলি বাংলাদেশ ব্যাংকে আমরা জানি যে ব্যাংকিং অ্যাক্ট অনুযায়ী যখন তার পেইড আপ ক্যাপিটালি 25% জমা রাখতে হয় সেফ গার্ড হিসাবে, অনেক সময় ওই টাকাটাও কিন্তু গভর্নমেন্ট ইউজ করে, অথবা ওইটা যদি মনে করে যে ঠিক আছে ওইখান থেকে না নিয়ে বরং মার্কেটে টাকা ছেড়ে দিবে, তখন এই 25% রিজার্ভ না করে 20% করে 5% তাদের হাতে দিয়ে দেয় এই টাকাটা, তখন তারা এই লোন আকারে দিতে পারে। এটা গভর্নমেন্টকেও দিতে পারে, অন্য কাউকেও দিতে পারে। অর্থাৎ মার্কেটে টাকা শর্টেজ হয়ে গেলে তখন এই সুযোগটা গভর্নমেন্ট দেয়। কাজেই এখানে রিসোর্স শিপমেন্টের একটা ব্যাপার আছে, প্রাইভেট সেক্টর টু দ্য পাবলিক সেক্টর। হ্যাঁ, এখন এইটা বরোয়িং সিস্টেমে যখন ডেফিসিট বাজেট হয় তখন সরকার অনেক টাকা বরোয়িং, প্রাইভেট বরোয়িংস এ যেতে হয়। এখন এই ডেফিসিট বাজেটটা একটা তো হলো বিদেশ থেকে সাহায্য এনে, আর একটা হলো লোকাল মার্কেট থেকে ইয়ে করে নিয়ে, আর একটা হলো যে রিজার্ভটা স্টেটেরই রিজার্ভ, যেটা বিধিবদ্ধ সংরক্ষিত মূলধন যেটা বাংলাদেশ ব্যাংকে রাখতে হয় কোনো ব্যাংকিং বা আর্থিক প্রতিষ্ঠানকে, সেটাও কিন্তু কোনো কোনো সময় সরকার পার্সেন্টেজটা কমায় দিয়ে সেখান থেকেও কিন্তু কিছু রিসোর্স সরকার নিয়ে আসতে পারে এই যে ডেফিসিট বাজেটটাকে যোগান দেওয়ার জন্য, সাপ্লাই দেওয়ার জন্য। তো ডেফিসিট বাজেট কিন্তু আমাদের জন্য, যে আমরা অনেক সময় বলি যে এটা কেন করা হয়, এটা করার দরকার কি, আমার আছে এত টাকা আমি কেন ডেফিসিট বাজেট করব, আমি 2 লাখ টাকার ডেফিসিট বাজেট করে আমি যদি লোনই করতে হয়, লোনের সুদ গুনতে হয়, তাহলে এটা আমার জন্য মঙ্গল না। আসলে এইটা কিন্তু ডেভেলপিং কান্ট্রির একটা বৈশিষ্ট্য যে ডেফিসিট বাজেট, কারণ হলো জনকল্যাণের ডিমান্ড থাকে অনেক বেশি। বিভিন্ন এমপি সাহেবরা পার্লামেন্টে বলে, অথবা বিভিন্ন এলাকা থেকে জনগণ দাবি তোলে যে এখানে স্কুল করতে হবে, এখানে ব্রিজ কালভার্ট করতে হবে, এখানে কৃষির জন্য লোন দিতে হবে, এখানে অমুক কাজের জন্য দিতে হবে, মানে বিভিন্ন রকমের দাবি দেওয়া থাকে। এই দাবি দেওয়াগুলি পূরণ না করলে যেটা হয় যে জনমুখী সরকারের জন্য জনবিমুখ হওয়ার একটা সম্ভাবনা থাকে, অর্থাৎ জনগণ পলিটিক্যালি এই গভর্নমেন্টের উপরে মানে আস্থা রাখার জন্য তখন সংকট তৈরি হয় যে সরকার তো মানুষের জন্য কিছু করছে না। তো সরকার আসলে, আর তাছাড়া দেশের উন্নয়নের জন্য কিন্তু এটা দরকার, জনগণ চাইছে, এটা হচ্ছে বড় কথা, হচ্ছে দেশের উন্নয়নের জন্য কখনো কখনো দরকার। এখন আমাদের যে এনার্জি সেক্টরে কিন্তু আমরা তেল কিনে কিনে সৌদি আরব থেকে, আমরা কম পয়সা ছিল বলে আমরা বেঁচে গেছি, যদি তেলের দাম বাড়তো তাহলে খবর আছে যে কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট যেগুলি, এগুলিতে সবগুলি কিন্তু ডিজেল চালিত, অনেকগুলি যেখানে বিদ্যুৎ আজকে আমরা আনইন্টারাপ্টেড বিদ্যুৎ পাচ্ছি, কুইক রেন্টালের মাধ্যমে আমরা কিন্তু এই যে ডিজেল পোড়াইয়া আমরা ওখান থেকে তেল, সরকার কিন্তু এদেরকে সুযোগ দিয়েছে যে ঠিক আছে তোমরা সরকার থেকে লোন নাও, নিয়ে এটা করা। অর্থাৎ কোনো কোনো সময় সরকার শুধুমাত্র এই যে ডেফিসিট বাজেটের জন্য করে তা না, আসলে উন্নয়নের গতি ত্বরান্বিত করার জন্য। এখন বিদ্যুৎ হলে কলকারখানা চলবে, আমাদের অবস্থা ভালো থাকবে, আমাদের ছেলে মেয়েদের লেখাপড়া হবে, আমরা বাসা বাড়িতে ভালো থাকতে পারবো, ইত্যাদি ইত্যাদি বিষয়। আমাদের এসি বেশি বিক্রি হবে, ফ্যান মানুষ ইউজ করতে পারবে। অর্থাৎ একটা ইন্ডাস্ট্রি একটা সেক্টরের সাথে আরেকটা সেক্টরের লিঙ্কেজ তখন তৈরি হয়ে যায়, ব্যাকওয়ার্ড লিঙ্কেজের মতো, তখন ওই সমস্ত সেক্টর গুলি ডেভেলপ করে। তো and when repay with interest the resources are reversed, আসলে যখন এগুলি তো শোধ করতে হয়, শোধ করাটা কিন্তু সবসময় কিন্তু সুখকর না। এই যে এখন আমরা বলা হচ্ছে যে আমরা কিন্তু
চায়না থেকে অনেক বেশি পরিমাণ লোন, সবচেয়ে বেশি লোন আমরা চায়না থেকে এনেছি। আমাদের যতগুলি মেগা প্রজেক্ট আছে তার মধ্যে আমরা সবচেয়ে বেশি পরিমাণ টাকা কিন্তু চায়না থেকে এনেছি। আমাদেরকে জাপানও এত টাকা দেয় নাই, বা আমরা যাদেরকে বন্ধু রাষ্ট্র বলি আমাদের নেবারিং কান্ট্রি ইন্ডিয়া থেকেও কিন্তু আমরা এত টাকা পাইনি। এবং ইন্ডিয়ান লোন গুলি তারা আমাদেরকে $500 মিলিয়ন দিতে বলছিল, কিন্তু আমাদেরকে তারা অনেক কঠিন শর্তের মধ্যে ফেলে দেওয়ার কারণে আমরা সেই লোন গুলি ইউজ করতে পারি নাই। আমরা রামপাল বিদ্যুৎ কেন্দ্র করতে গিয়েই কিন্তু আমাদের 85 ভাগ ইনকাম ওরা নিয়ে যাবে। তো এই সমস্ত কারণে আমরা অনেক সময় বলি যে এগুলি কিন্তু একটা রিভার্স ইফেক্ট আছে ইকোনমিতে, পাবলিক ইকোনমি। রিভার্স ইফেক্টটা হলো যে এটা যখন ঋণটা শোধ করতে হবে তখন অটোমেটিক্যালি আমার আবার একটা পর্যায়ে গিয়ে কিন্তু আমার যদি ডেভেলপমেন্টের বেনিফিট গুলি আমরা ক্যাপচার না করতে পারি, তাহলে সেখান থেকে যদি সারপ্লাস তৈরি না করতে পারি, জিডিপি যদি আমার না বাড়ে, আমার বাইং ক্যাপাসিটি যদি মানুষের না বাড়ে, আমার গড় আয়ু যদি না বাড়ে, শিক্ষিতের হার না বাড়ে, আমার যদি লাইফ এক্সপেক্টেন্সি না বাড়ে, অর্থাৎ সোশ্যাল ইন্ডিকেটর গুলি যদি সব উপরের দিকে না যায়, তাহলে কিন্তু আমাদের আবার বিপদ আছে। এই জন্য বলা হয় যে আমরা মধ্যম আয়ের দেশে গেছি, আমাদের যেমন সুবিধা আছে তেমন অসুবিধাও আছে। আমাদের মধ্যম আয়ের দেশে যাওয়ার কারণে আমার সুদের হার বেড়ে গেছে। আমরা কিন্তু আগে কম সুদে 1.5% আমরা নিতাম, এখন 3%-এর উপরে। এখন বোধহয় এটা আরো বেশি হয়ে গেছে, 5%-ও কোনো কোনো দেশে আমরা সুদ দিয়ে তারপরে ঋণ আনতে হবে। যাই হোক, এখন পাবলিক ফাইন্যান্সটা আসলে কেন দরকার, গভর্নমেন্টকে কেন এগুলি করতে হয়? একটা তো হলো যে গভর্নমেন্ট পলিটিক্যাল কমিটমেন্ট আছে এবং সমাজ এটার চাহিদা আছে। তারপর হচ্ছে কিছু কিছু জায়গা আছে যেখানে কখনোই প্রাইভেট সেক্টর যাবে না, পিওর পাবলিক গুডস, এখানে সরকারকে যেতে হবে। আর কোয়াসি পাবলিক গুডস আছে যেখানে আসলে একটা সময়ে কোয়াসি পাবলিক গুডস বলতে আমরা যদি উদাহরণ দেই যে যেমন আমরা যদি বলি এটাকে কি বলবো যে একটা ব্রিজ হলো, একটা ব্রিজ করা হলো, কিন্তু সেটা একটা নির্দিষ্ট সময়ে প্রাইভেট সেক্টর সুবিধা নিবে, তারপরে আমাদের কাছে হ্যান্ড ওভার করলে এটা আমরা ফ্রি করে দেব। তারপরে মেরিট গুডস অনেক সময় পাবলিক সেক্টর থেকে যদি প্রাইভেট সেক্টরে দেওয়া হয়, যেমন আমরা হাসপাতালের কথা বলি, সরকার কেন হাসপাতাল করছে, সরকার কেন পাবলিক ইউনিভার্সিটি করছে? এটা সরকার করতেছে যে টু মেনটেন দ্য স্ট্যান্ডার্ড, টু মেনটেন দ্য কোয়ালিটি, টু হারমোনাইজ দ্য সিস্টেম অফ এডুকেশন। হ্যাঁ, এখন এটা প্রাইভেট সেক্টরে হইলে হয়তো দেখা গেল যে প্রাইভেট সেক্টরে দিছে, পাবলিক ইউনিভার্সিটি দেয় না তা নয়, কিন্তু প্রাইভেট হাসপাতালও আছে বা ক্লিনিকও আছে। বাট মেরিট গুডস এর ক্ষেত্রে এখানে গভর্নমেন্টেরও কিছু দায়বদ্ধতা থাকে, কারণ এগুলো হচ্ছে বেসিক নিডস। বেসিক নিডস এর ক্ষেত্রে গভর্নমেন্ট কিন্তু ইচ্ছা করলে অন্যদের হাতে সম্পূর্ণ দায়িত্ব দিতে পারে না। গভর্নমেন্টেরও একটা বিশাল অঙ্কের ইনভেস্টমেন্ট এবং কোনো কোনো ক্ষেত্রে অনেক সময় দেখা যায় প্রাইভেট সেক্টরে মার্কেটিং ইফিসিয়েন্সি দেখা যায়। মার্কেটিং ইফিসিয়েন্সি নানান কারণে হতে পারে। এটা হতে পারে যে কোনো দেশের সাথে যুদ্ধ লেগে গেল, কেউ রেস্ট্রিকশন ইম্পোজ করলো, আবার কেউ বললো যে না তোমার পণ্য নিব না। গার্মেন্টস যেমন অনেকগুলি অর্ডার ক্যান্সেল করে দেওয়া হলো কোভিড এর কারণে। সো এখানে মার্কেটিং এফিসিয়েন্সি নানান কারণে তৈরি হয়ে যায়। এটার কারণে সেক্ষেত্রে গভর্নমেন্টকে কোনো কোনো সময় দায়িত্ব নিতে হয় এই মার্কেটকে ডেভেলপ করার জন্য বা মার্কেট খুঁজে বের করার জন্য। তারপরে হচ্ছে ওয়াইডার এরিয়াস অফ পাবলিক ফাইন্যান্স। আমরা কি ওয়াইডার এরিয়াস অফ পাবলিক ফাইন্যান্স, যেমন সোশ্যাল সিকিউরিটি, এখানে পুলিশ বাহিনীর টাকা তো আর প্রাইভেট কোম্পানি দিবে না, যদিও আনসারদেরকে কিছু কিছু আনসার আবার ইন্ডাস্ট্রি গুলি ইয়ে করে, বাট এই টাকাটা তারা দেয়, সেটা হয়তো ভিন্ন জিনিস। কিন্তু কারো বাড়ির জন্য পুলিশ হায়ার করার কোন সুযোগ নাই। পুলিশ সরকারের, সেনাবাহিনী সরকারের, মিডিয়া সরকারের, এবং যেটা ব্যাটালিয়ন আনসার সেটাও সরকার। এটা এমবডিড আনসার যারা, তারা শুধুমাত্র প্রাইভেট সেক্টরে সার্ভিস। তারপর হচ্ছে ট্রেড সাইকেল। ট্রেড সাইকেলের মধ্যে আমরা আসবো
যে একটা প্রশ্ন পরীক্ষায় নরমালি থাকে যে ট্রেড সাইকেলের বিভিন্ন স্টেজে গভর্নমেন্টের ইন্টারভেনশনের প্রয়োজন হয় কেন? Why government required to intervene in different stages of the trade cycle? এইটা এক্সপ্লেন, এরকম প্রশ্নটা এরকম থাকে যে why government required to give intervention in the different stages of the trade cycle, প্রশ্নবোধক চিহ্ন, তারপরে থাকে এক্সপ্লেইন, মানে এটা ব্যাখ্যা করো অথবা ডিসকাস। তো এখানে ট্রেড সাইকেলটাকে দেখাইতে হবে এবং এটা আমরা দেখাবো, আমাদের কাছে স্লাইড আছে, এটা দেখ। স্যার একটু আবার বলুন স্যার, প্লিজ একটু আবার বলুন। প্রশ্নটা হলো why government required to give intervention in different stages of the trade cycles. থ্যাংক ইউ স্যার। ট্রেড সাইকেলস অবলিক, তুমি আপনার ওটাও লেখা রাখতে পারেন ইকোনমিক সাইকেল, এটা একই কথা। কেউ ট্রেড সাইকেল বলে, কেউ ইকোনমিক সাইকেল বলে, জিনিস কিন্তু একই, কথা একই। এটার প্রশ্নবোধক চিহ্ন দিয়ে কিন্তু পরে কথাটা লেখা থাকে ডিসকাস অথবা এক্সপ্লেইন। আচ্ছা, জি ঠিক আছে স্যার। এইটা এরকম প্রশ্ন কিন্তু থাকে। তো এখানে বলা হয় যে গভর্নমেন্ট আসলে ট্রেড সাইকেলটাকে চেক দেওয়ার জন্য এখানে ফাইন্যান্স করে থাকে। এখন যদি এরকম হয় যে দেশে মন্দাভাব দেখা দিয়েছে, মানুষের হাতে টাকা নাই, ইনকাম কমে গেছে, যেমন এবারে কোভিড এর কথাই বলি, মাননীয় প্রধানমন্ত্রী 2 লক্ষ কোটি টাকার যে প্রণোদনা ঘোষণা করেছিলেন যে আমরা এই সাপোর্ট দিব, আমরা বিভিন্ন সেক্টরকে দিব। এখন এখানে আমি যতটুকু জানি, যেমন গার্মেন্টস শ্রমিকদের বেতনের কথা বলা হয়েছে, 2 মাসের বেতন। তারপরে বলা হচ্ছে যে সমস্ত প্রতিষ্ঠানের মানে বেসরকারি স্কুলগুলির শিক্ষকদের বেতন, তারপরে বিশেষায়িত স্কুল আছে, স্কুলের শিক্ষকদের বেতন, এরকম বিভিন্ন জায়গায় কিন্তু ইন্টারভেনশন দেয়। এটা দিয়া কি করে, অর্থাৎ মন্দা ভাবটা যাতে তৈরি না হয়, মানুষ যাতে হাতে টাকা পায়, খরচ করতে পারে, কিনতে পারে, বাজারে দিতে পারে। কারণ মানুষ যদি মাছ দোকানদার, তরকারি দোকানদার অথবা মাংস দোকানদার, চাউল বা কাপড় ব্যবসায়ীর কাছ থেকে না কিনে, তখন তো তাদের উৎপাদনটা ক্ষতিগ্রস্ত হবে। সেই জন্য গভর্নমেন্ট কিন্তু এরকম মানুষের কাছে এই ট্রেড সাইকেল গুলি যখন ডিপ্রেশন হয় তখন এটা একটা কথা বললাম। আমরা যখন সাইকেল নিয়ে আলোচনা করব তখন আরো কিছু মেজার্স নেয়, যে ফিসক্যাল এন্ড মনিটারি মেজার্স গুলি কি কিনা সেখানে আমরা রিডিউসিং আনএমপ্লয়মেন্ট গভর্নমেন্টের কিন্তু দায়িত্ব, এটা সরকারি হোক এবং বেসরকারি হোক, আনএমপ্লয়মেন্টটাকে কমাইতে হবে, এটা এমপ্লয়মেন্টের সুযোগ সৃষ্টি করতে হবে। এটা অনেক দেশেই আপনারা দেখবেন যে ইউএস গভর্নমেন্টের কিন্তু যখন প্রেসিডেন্সিয়াল ইলেকশন হয় তখন তাদের একটা প্রাইম এজেন্ডা থাকে যে এমপ্লয়মেন্ট। ইভেন ইউকের মতো দেশেও, ইউনাইটেড কিংডমও বলা হয় যে এমপ্লয়মেন্ট ইজ দ্য প্রাইম এজেন্ডা অফ দ্য গভর্নমেন্ট ইন দ্য ইলেকশন। তারা ম্যানিফেস্টোতে এটা তুলে ধরে। তো এখন আমাদের দেশে যেটা হচ্ছে সেটা হলো যে আমরা যে বড় অঙ্কের বাজেট করি, এটার ইমপ্লিমেন্টেশনটা যদি ভালো হয়, অর্থাৎ এটা যদি 80% বা 90% ইমপ্লিমেন্টেশন করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই ইকোনমিটা ঊর্ধ্বমুখী হয়। এখন যদি আমরা 2 লক্ষ কোটি টাকা যদি আমরা ডেফিসিট বাজেট নিয়ে নামি, কিন্তু যদি আমি শেষ পর্যন্ত 60% আমি করি, ইমপ্লিমেন্টেশন করি, তার মানে হলো 60% হলে আমার 3 লক্ষ কোটি টাকার ইমপ্লিমেন্টেশন হলো। তার মানে 2 লক্ষ কোটি টাকা আমি বরোইং করেও আমার কোনো কাজে লাগলো না, এটা আমি খরচ করতে পারলাম। তখন কিন্তু এটার জন্য আসলে সরকারের জন্য একটা এম্বারাসিং হয়, এবং সেক্ষেত্রে দেখা হয় যে যে এরিয়াগুলিতে আসলে ইনভেস্টমেন্ট হওয়ার কথা, টাকাগুলি খরচ হওয়ার কথা, সে সমস্ত জায়গাগুলিতে কাজ না হওয়াতে দেখা গেল যে মানুষের এমপ্লয়মেন্টও ক্ষতিগ্রস্ত হতে পারে, অথবা মানুষের যে ফাইন্যান্সিয়াল সার্কুলেশন, যেটা মানি সার্কুলেশন যেটা, সেটাও কিন্তু কমে যেতে পারে।
হ্যাঁ, এবং আইডেল মানি ব্যাংকে পড়ে থাকতে পারে। তো এমপ্লয়মেন্ট একটা বড় ইস্যু এই গভর্নমেন্টকে টাকা খরচ করার জন্য। এটা বলা হয় কেনসিয়ান ইকোনমিতে বলা হয়, যদি সরকার এরকমও হতে পারে যে এমপ্লয়মেন্টের জন্য যে একটা লোককে আর কোনো কিছু না পারলেও তাকে টাকা দিতে হবে, কিন্তু টাকাটা বসে বসে খাওয়ার জন্য দেওয়া যাবে না। এটা কি করতে হবে, সকালবেলায় তাকে একটা কোদাল দিতে হবে, তাকে বলবে যে তুমি এই 2 হাত গভীর এবং 4 হাত চওড়া করে একটা করবা, মাটি কাটবা, গর্ত করবা, গর্ত করে আবার বিকাল বেলা এটা পুরাই ফেলবা। তোমার বেতন হলো এই সারাদিনের কাজের জন্য 500 টাকা তোমার মজুরি। এটাও কিন্তু বলছে পারমিজেবল, যে এটা কোনো রেজাল্ট দেয় নাই আমাকে, অথচ ওই লোকটা কিন্তু সকালবেলা গেছে মাটি খুদে খুঁড়ে গর্ত করছে, আবার এটা ভরাট করে ফেলছে। তাইলে লাভ হলো কি সরকারের? লাভ হলো যে ওই লোকটার এমপ্লয়মেন্ট হলো। হ্যাঁ, এইটা কিন্তু কেনসিয়ান ইকোনমিতে একটা জাস্ট একটা মানে ফানি উদাহরণ দেওয়া হয়েছে যে কোনো কোনো সময় যে গভর্নমেন্ট এরকম আননেসেসারি স্পেন্ড করে এই এমপ্লয়মেন্ট বাড়াইতে হবে। কারণ যদি এমপ্লয়মেন্ট না বাড়ায় তাহলে হবে কি, এই লোকটা ডিরেইল হয়ে যাবে। সে কিন্তু মনে করবে যে আমি কোনো কাজে লাগতে পারছি না, আমার কোনো কাজ নাই। কিন্তু এইটা করলেও কিন্তু কখনো কখনো করতে হতে পারে ইকোনমিটাকে তুলে আনার জন্য। আচ্ছা, ব্রিঙ্গিং অ্যাবাউট ডিস্ট্রিবিউটিভ জাস্টিস, এখানে বলা হচ্ছে যে সরকার আসলে টাকা খরচ করবে যাতে করে বেনিফিটটা সবার কাছে কোনো না কোনো ভাবে কিছু না কিছু গুলো যায়। পুরোপুরি তো আর যাবে না, তারপরেও কিছু না কিছু যাবে। সেই জন্য, কারণ যিনি গাড়ির মালিক উনি তো গাড়ি চালাবেন, ওনার রাস্তাটা পাকা হলে বা কার্পেটিং হয়ে গেলে ওনার জন্য যেরকম তুলতে হবে, আর কেউ হেঁটে যাবে, হেঁটে যাওয়ার লোক তো সুবিধা অত পাবে না, কারণ কোটি কোটি টাকা খরচ হয় প্রতি কিলোমিটার রাস্তা কার্পেটিং। সেক্ষেত্রে করার নাই, কিন্তু তারপরেও ডিস্ট্রিবিউটিভ জাস্টিসের কারণে কিছুটা হলেও বেনিফিট অন্যরা পাবে। হ্যাঁ, অ্যাটলিস্ট সে ডাইরেক্ট না হলে ইনডাইরেক্টলিও পাবে, যে পণ্য পরিবহন যখন সহজ হয়ে যাবে। ক্যাপিটাল অ্যাকুমুলেশন, এটাকে বলা হয় যে আমরা মূলধনের একটা পুঞ্জীভূত অবস্থা তৈরি করা, অর্থাৎ পাবলিক ফাইন্যান্সের মাধ্যমে আমরা যদি এইরকম আমার ইকোনমি ভালোর দিকে যায়, আমরা বলি যে জিডিপি এখন বেড়ে গেছে, আমার পার ক্যাপিটা ইনকাম বেড়ে গেছে, তারপরে এটার দ্বারা কি বোঝায়? এটার দ্বারা বোঝা যাচ্ছে যে আমার ক্যাপিটাল গ্রোথ হচ্ছে, অর্থাৎ আমার সরকারের তো আর ব্যবসা নাই, সরকারের হচ্ছে জিডিপি। জিডিপি হলো মানুষের যে এক বছরের মধ্যে মানুষ যে পরিমাণ এক্সপেন্ডিচার মেথডে কত টাকা খরচ করলো, খরচের ভিত্তিতে যদি আমরা হিসাব করি যে কত টাকা খরচ করলো কোথায়, গুডস এন্ড সার্ভিসেস এর ক্ষেত্রে। তার মানে হলো এগুলি কেউ প্রডিউস করেছে, কেউ ইনভেস্টমেন্ট করেছে, সুতরাং এগুলি কেউ ভোগ করেছে। কাজেই এই পরিমাপকটা যদি আমরা নিয়ে আসি যে এক্সপেন্ডিচার মেথডে, তাহলে আমরা বুঝতে পারি যে এখানে গভর্নমেন্টের জিডিপি বাড়ছে। তার মানে হলো গভর্নমেন্টের ক্যাপিটাল ইনভেস্টমেন্ট সাইজ বড় হচ্ছে, ক্যাপিটাল অ্যাকুমুলেশন হচ্ছে, এবং এটা আবার কিন্তু রিডিস্ট্রিবিউট হচ্ছে, আবার উদ্যোক্তারা নিচ্ছে, আবার তারা উৎপাদন করছে, আবার ভোগ করছে, আবার আসছে, এইভাবে কিন্তু বদল হচ্ছে। এবং এছাড়াও কিন্তু আমাদের ক্যাপিটাল অ্যাকুমুলেশন অন্যভাবে রিমিটেন্স যারা বিদেশ থেকে পাঠায়, আমরা যারা এক্সপোর্ট করি, এক্সপোর্ট করে আমাদের যে ফরেন এক্সচেঞ্জটা আসে, এগুলির মাধ্যমেও হয়। তো কাজে আমার দেশ থেকে যদি বেশি পরিমাণে এক্সপোর্ট হয়, তার মানে হলো যে আমি আমার দেশে বেশি পরিমাণে লোকাল ইনভেস্টররা ইনভেস্টমেন্ট করছে, অথবা বিদেশে গিয়ে আমার স্কিল লেভেল গুলি খাটাখাটি করে অনেক টাকা আমার দেশে পাঠাইছে। সুতরাং দে আর হিউম্যান রিসোর্সেস, তারা আমাদেরকে অন্য জায়গায় গিয়ে, আমার দেশে এমপ্লয়মেন্ট আমি দিতে পারি না, কিন্তু বাইরে আমি এমপ্লয়মেন্ট সৃষ্টি করেছি। আমি তাদেরকে স্কিল করছি, তাদেরকে লেখাপড়া শিখাইছি, তাদেরকে ল্যাঙ্গুয়েজ শিখাইছি, তাদেরকে বিদেশে পাঠাইছি, তাদেরকে সহজভাবে টাকা পয়সা দেশে পাঠানোর জন্য সুযোগ করে দিয়েছি। সুতরাং ক্যাপিটাল অ্যাকোমোডেশনটা এইভাবে হতে পারে। এবং ইকোনমিক গ্রোথ, এটা ওই যেটা বললাম যে ইকোনমিক গ্রোথটা কিন্তু বিভিন্ন সেক্টরাল গ্রোথ দিয়ে মাপা হয়। ইকোনমিক গ্রোথটা কিন্তু কোনো পার্টিকুলার একটা সেক্টর না, একাধিক সেক্টর, এটা বিভিন্ন সেক্টরের মধ্যে ভাগ হয়ে যায়। এটা সার্ভিস সেক্টর এবং গুডস সেক্টর না, এটা আরো অনেকগুলি ছোট ছোট সেক্টর আছে, সেক্টরগুলি থেকে আসে। প্রত্যেক সেক্টরে ক্যাপিটাল অ্যাকুমুলেশন বলতে কি স্যার, ক্যাপিটাল বলতে কি এখানে অর্থ বা এরকম কিছু বোঝাচ্ছে? এটা বোঝানো হচ্ছে গভর্নমেন্টের আসলে সামর্থ্য, আর্থিক সামর্থ্য বৃদ্ধি। এটা হলো
নিজস্ব ইনকাম জেনারেটিং। এখানে হয়তো ট্যাক্স আগে উঠাইতাম আমি 2 লক্ষ কোটি টাকা, এখন এবারে আমি হিসাব করলাম যে আমি 2.5 লক্ষ কোটি টাকা বা 3 লক্ষ কোটি টাকা ট্যাক্স উঠাইতে পারবো। তার মানে হলো আমার দেশে মানুষের কাছে ইনকাম বাড়ছে, মানুষের ট্যাক্স দেওয়ার ক্ষমতাও বাড়ছে, সুতরাং আমার ক্যাপিটাল অ্যাকোমোডেশন হচ্ছে। ঠিক আছে, ট্যাক্সের মালিকটা কে? রাষ্ট্র, গভর্নমেন্ট। ট্যাক্স গভর্নমেন্ট। সো দ্যাট যদি আমি 2 লক্ষ কোটি টাকার জায়গায় 3 লক্ষ কোটি টাকার আগামী বছর প্রজেকশন করি যে আমার 3 লক্ষ কোটি টাকা হবে, যদি 3 লক্ষ কোটি না হয়, 20 কোটি টাকা কম হয়, তাহলে 2,80,00,000 টাকা তো হবে, 2,80,000 কোটি টাকা তো আমার ইয়ে হবে। তাহলে আমার 2 লক্ষ থেকে আমার 80,000 কোটি টাকা আমার বেশি ইনকাম হলো। এটাও অ্যাকোমোডেশন, এটাও কিন্তু ইটস এ কন্ট্রিবিউশন অফ দ্য প্রাইভেট সেক্টর। স্যার একটা প্রশ্ন ছিল স্যার, আমাদের দেশে স্যার এডিবি বাস্তবায়নে ব্যর্থ হয় কেন স্যার, বা আসলে বাধাগুলো কি? এডিপি তে আসলে হয় কি, এডিপি তো একটা প্রজেক্ট যেটাকে বলা হয় ডিপিপি বলা হয়, ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল, যেটা আমরা ডিপিপি যেটা বলা হয়। আচ্ছা, ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল যেটা তৈরি করা হয়, ওটার মধ্যে আসলে গাইডলাইন থাকে প্রজেক্টটা কিভাবে ইমপ্লিমেন্টেশন হবে। এখানে মেইন যে জিনিসটা সেটা হলো যে 2টা জিনিস এখানে আমার অভিজ্ঞতা যেটা দেখা গেছে, সেটা হলো যে এই লোকটা এই প্রজেক্টের পিডি হন, উনি যদি ভালোভাবে না বুঝেন যে প্রকিউরমেন্ট করতে হবে, আমার প্রজেক্টে একটা প্রজেক্টের কনস্ট্রাকশন থাকতে পারে, আবার এটার সফট অ্যাক্টিভিটিস থাকতে পারে, যেমন ট্রেনিং বা অন্যান্য জিনিসপত্র, কি বলে সফটওয়্যার জাতীয় অন্যান্য জিনিসপত্র এগুলি। তো এখন যদি বিল্ডিং এর জন্য কনস্ট্রাকশন কাজের জন্য হয়, কনস্ট্রাকশনের ক্ষেত্রে তো নিশ্চয়ই এখানে আর্কিটেক্ট লাগে, পিডব্লিউডি লাগে, ইঞ্জিনিয়ার লাগে এবং কন্ট্রাক্টর লাগে, সবাই কিন্তু মিলে এই কাজটা করে। এখানে যে কাজটা হয় সেটা হলো যে এই প্রকিউরমেন্টের সময় দেখা গেল যে কন্ট্রাক্টরই যখন টেন্ডার দিল, টেন্ডারে যায় গন্ডগোল লেগে গেল। একটা টেন্ডার যদি পিছিয়ে যায় তাহলে 5-6 মাস কিন্তু কাজটা ডিলে হয়ে যায়। এখন 5-6 মাস কাজ ডিলে হয়ে গেলেই কি হয়, মানে আবার একটা সরকারের নিয়ম আছে যে জুন মাসের পরে কিন্তু তুমি যদি মেয়াদ না বাড়ে তাহলে টাকা খরচ করতে পারবে না। তখন অনেকে রিস্ক নেয় না যে আমি যদি টাকা খরচ করতে না পারি তাহলে আমার বিরুদ্ধে দুর্নীতির প্রশ্ন আসবে অথবা ব্যর্থতার দায় আসবে, তখন আমি ইয়ে করতে পারবো না। তখন তারা আরেকটা নিজেরা একটা কারণ বানায় এটাকে তৈরি করে ওই প্রজেক্টের আর বাকি অংশ ইমপ্লিমেন্টেশনে যায় না। এটা হলো যে যদি কোনো প্রজেক্ট ডেডিকার আসলে এরকম দক্ষ না হয় তাহলে এই সমস্যাটা হয়। আর দ্বিতীয় কারণটা যেটা, সেটা হলো যে এই যে আমি যেটা বললাম যে প্রসেসে যেগুলি ইম্পোর্ট করতে হয়, যে সমস্ত প্রজেক্ট, বড় প্রজেক্ট ইমপ্লিমেন্টেশনের জন্য এলসি খুলতে হয়, তারপরে সেখানে ডলার অ্যামাউন্টের জন্য বা বাংলাদেশ ব্যাংকে একটা অ্যাকাউন্ট করতে হয়, তারপরে যে কন্ট্রাক্টর কাজ পাবে বা যার কাছ থেকে জিনিসগুলি আনা হবে সেখানে হয়তো কোনো সময় ভিজিটে যেতে হয়, বা সেখানে চায়না থেকে আনবে না জার্মানি থেকে আনবে, সেখানে হয়তো বাজেটে যে পরিমাণ টাকা ধরা আছে, আমি টেন্ডার করলাম, কেউ অ্যাবাভ দিল, কেউ লো দিল। এখন লো যে দিয়েছে তার এটা কোয়ালিটি সম্পূর্ণ না, আবার যে বেশি দিয়েছে তার এটা দেখা গেলো যে বেশি দিয়েছে ঠিক আছে, কিন্তু তার এটা কোয়ালিটি সম্পূর্ণ ঠিক আছে। এখন গভর্নমেন্ট তো আর আমাকে আর বেশি টাকা দিবে না, তাহলে আমি বেশিটা নিতে পারবো না, এবং লোটা নিতে গেলেও আবার ভেজাল আছে। আবার কোনো সময় দেখা যায় যে প্রেশার থাকে, নেগোসিয়েটেড ইয়ে